নমস্কার, আমাদের বাঙালির আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ঋত্বিক কুমার ঘটক। গত বছর 2025 সালে ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ পালিত হয়েছে, আর এবছর 2026 সালে ঋত্বিক ঘটকের মৃত্যুর 50 বছর। তাই ঋত্বিক ঘটককে নিয়ে আলোচনা করলে সেটা মনে হয় খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। বাংলা চলচ্চিত্রের আকাশে যে কয়েকজন নক্ষত্রের আলোতে আলোকিত, ঋত্বিক ঘটক তাদের মধ্যে অন্যতম। এখন পর্যন্ত বিভিন্ন চলচ্চিত্র প্রেমীদের কাছে তার পরিচালিত ছবিগুলি এক একটি ইতিহাস হয়ে আছে। তিনি ছিলেন যুগ সচেতন চলচ্চিত্রকার এবং এছাড়াও ছিলেন গল্পকার, নাট্যকার এবং অভিনেতা সহ দৃশ্যশিল্পের প্রায় সব রূপেই ছিলেন এক মহামানব। আমি আগেই বললাম, ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ, তার মৃত্যুর 50 বছর উপলক্ষে আমার এই প্রতিবেদন। তার কোমলগান্ধার ছবিতে ঋষি চরিত্রের মুখে একটি সংলাপ ছিল, নেতাদের সম্মান করা উচিত আর টাইম টু টাইম তাদের পেছনে লাথি মারা উচিত। বর্তমান উত্তাল রাজনৈতিক আবহে এই ধরনের উক্তি যে কত প্রাসঙ্গিক তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা এক ধরনের স্পর্ধা যা ঋত্বিক ঘটককেই মানায়। আবার যখন তিনি বলেন সিনেমার থেকে বেটার কোনো শিল্প মাধ্যম পেলে সিনেমাকে লাথি মেরে চলে যাব, আবার যখন তিনি বলেন সিনেমাতে বিষয়ের যুগ শেষ হয়ে গেছে, এসেছে বক্তব্যের যুগ, তখন চলচ্চিত্র সম্বন্ধে তার নিজস্ব চিন্তা ভাবনার একটা সুস্পষ্ট ছাপ আমরা দেখতে পাই। এক অলৌকিক সমাপতন 1925 সালের হেমন্তে দিনে ঋত্বিক ঘটকের জন্ম নিচ্ছেন ঢাকা শহরে। প্রায় তখনই সের্গেই আইজেনস্টাইন তার কারুবাসনা ছড়িয়ে দিচ্ছেন মস্কো শহরে যুদ্ধজাহাজ পোটেমকিনের সমবয়স্কে তিনি। তাই হয়তো ওরে শাশুড়ি বৃত্তান্তের মতোই তারও জীবন বৃত্তান্ত রক্ত আর স্বপ্ন মিলেমিশে মৃত্যুকে ছলনা করে যায়। ঋত্বিক ঘটক প্রয়াত হন 1976 সালের 6 ফেব্রুয়ারি। ঋত্বিক ঘটককে তার স্বদেশবাসী প্রায় নিশ্চিতভাবেই তার পূর্বসূরি মানিক বন্দ্যোপাধ্যায় ও মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে একই লেখনীভুক্ত বা একই বন্ধনীভুক্ত দেখতে চান। তার কর্মজীবনকে ধ্বংসের সারমর্ম হিসেবে বর্ণনা করা হলে আমরা বুঝে নেওয়ার অবসর কম পাই যে পশ্চিমের তারকাভস্কির মতো তিনি এখানে হাতে গোনা মাত্র কয়েকটি ছবির সূত্রে হয়ে উঠেছেন আধুনিক চৈতন্যের অংশ। তাই যতটা তার অতিরিক্ত মদ্যপান বিষয়ে আলোচনা হয়, ততটা আলোচনা হয় না তার ছবিগুলো নিয়ে। ঋত্বিক ঘটকের প্রথম ছবি নাগরিক 1952 সালে তৈরি। ছবিটি মুক্তি পায় পরিচালকের মৃত্যুর অনেক পরে। অনেকে বলে থাকে নাগরিক যদি 1952 সালে মুক্তি পেত, তবে ঋত্বিক উপমহাদেশের প্রতিকৃতের সম্মান পেতেন। নাগরিক ঋত্বিকের প্রথম ছবি, কিন্তু এটি তত গুরুত্বপূর্ণ নয়, এটাও বলতে হবে। যা ঋত্বিকের মেধার বিচ্ছুরণে উদ্ভাসিত হয়ে ওঠে তার দ্বিতীয় ছবি অযান্ত্রিক 1958। এটি ঋত্বিকের একমাত্র ছবি যা সর্বজন প্রশংসিত। এই ছবির নায়ক বিমল ছোটনাগপুর অঞ্চলে জগদ্দল নামে একটি পুরনো সেফরল গাড়ি নিয়ে ভাড়া খাটে। জগদ্দল ছাড়া বিমলের দুনিয়ায় আর কেউ নেই। জগদ্দল তার মা, প্রেমিকা ও সঙ্গী। জীবনের লক্ষণ হলো মৃত্যু। বিমলকেও শেষমেশ জগদ্দলের মৃত্যু মেনে নিতে হয়। খন্ড খন্ড ভাবে গাড়িটি বিক্রি হয়ে যায়। ছবির শেষে একটি শিশুর হাতে গাড়িটির হর্ন শুধু বাজতে থাকে। এটাই জীবনের ধর্ম। একটি প্রজন্ম শেষ হয়ে যায়, আরেকটি প্রজন্ম শুরু করে। তার সব থেকে বিখ্যাত পর্যায় মেঘে ঢাকা তারা 1960, কোমলগান্ধা 1961, সুবর্ণরেখা 1962। ছবির গল্পের অংশ নড়বড়ে আলোকিত ভঙ্গি। তিনি জানতেন শিল্প আপাত সত্যের প্রতিরূপ নয়, বরং তা আমাদের পৌঁছে দিতে পারে প্রকৃত সত্যের কাছাকাছি। তাই এই অসম সাহসী পরিচালক দাবি করতে পারেন তার ক্ষেত্রে সেন্টিমেন্টাল মেলোড্রামাটাই একটা ফর্ম। আর একটা কথা বলা যেতে পারে, মেঘে ঢাকা তারা ছবিতে আমরা দেখি নিতা যখন পরিবারের দায়িত্ব নেয়, তখন পুরুষতান্ত্রিক সমাজ তা মেনে নিতে পারে না। তাই তার বিসর্জন অনিবার্য হয়ে পড়ে। তাই তার মুখে দাদা আমি বাঁচতে চাই সংলাপটি আসলে এক ধরনের আর্তনাদ। এই ছবিটি ঋত্বিকের সব থেকে জনপ্রিয় ছবি। ঋত্বিক ঘটকের পরবর্তী ছবি কোমলগান্ধার 1961 সালে নির্মাণ। চলচ্চিত্র কাহিনীর প্রয়োজনে তাই অনাস্থা জানিয়ে নিজেই হয়ে উঠলেন প্রবন্ধধর্মী। এই ছবিতে শাখা বিস্তার করেছে দেশ বিভাগ, সঙ্গে আছে নাট্য আন্দোলন ও তার সঙ্গে নানা স্তর নিয়ে এক ধরনের পরীক্ষা। এর সঙ্গে আছে অনসূয়া এবং ভৃগুর সম্পর্ক।
পরের ছবি সুবর্ণরেখা, যা একটি মহাকাব্যিক ছবি, যেখানে নতুন ভারতের সন্ধান করা হয়ে থাকে। এই তিনটি ছবি আসলে দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে করা, কারণ ঋত্বিক দেশভাগকে একেবারে মেনে নিতে পারেননি। কিন্তু এর সঙ্গে একথাও সত্যি যে ঋত্বিক ঘটক তার ছবিতে মিথ ও মিথোলজিকে রিওয়ার্ক করিয়েছেন। তাই তার ছবির চরিত্রের নাম কখনো সীতা, কখনো নিতা, কখনো অভিরাম। তাই তিনি বলেছিলেন, দেশীয় ঐতিহ্য মহাকাব্য না জানলে তার ছবি বুঝতে পারা বা অনুভব করা কঠিন হয়ে পড়বে। কারণ তিনি যত বড় চিত্র পরিচালক, তার থেকে অনেক বড় একজন দার্শনিক। তাই তার ছবিগুলিতে অনেকগুলো লেয়ার থাকে বা স্তর থাকে বলা যেতে পারে। দর্শক তার ছবি সেই সময় বুঝতে পারেননি, তার কারণ দর্শক সেই সময় ওই ধরনের ছবি বোঝার জন্য নিজে তৈরি ছিল না। এই হতাশা ও রাগের কারণেই তার ব্যক্তি জীবন মোটেই সুস্থির ছিল না। এক ধরনের অস্থিরতা তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খেত। কিন্তু তার ছবির মধ্যে কোন রকম অসংলগ্নতা ছিল না, এটা আমাকে আজও ভাবায়। এবং এই কারণেই তিনি জিনিয়াস। ঋত্বিকের শেষ ছবি যুক্তিতক্ক গপ্প। এখানে নীলকণ্ঠ বাগচিকে তো আমার ঋত্বিক ঘটকের অল্টার বলেই মনে হয়। ঋত্বিক সমগ্র জীবন ও রাজনীতিকে টেনে আনেন অনুবীক্ষণের নিচে। তার মৃত্যুর পর ক্রমশ স্বদেশ ও বিদেশে ঋত্বিক চর্চার প্রসার ঘটছে। এই চর্চাকে আমরা যতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, সিনেমা নামক মাধ্যমটি ততটাই সম্প্রসারিত হতে পারবে। চলচ্চিত্রে যারা নিজস্ব ভাষা আছে, তা এইসব পরিচালকেরা বারবারই আমাদের মনে করিয়ে দেন। আর এটা যে শুধুমাত্র বিনোদন ও বাণিজ্যের উপকরণ নয়, আরো বেশি কিছু, তা আমাদের মনে করিয়ে দেয় এই ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের কিছু ছবি। আপেক্ষিক সাফল্য ব্যর্থতার থেকেও যা গুরুত্বপূর্ণ, তা হলো ঋত্বিক চলচ্চিত্রকে একটি চিন্তনীয় বিষয় হিসাবেই সকলের সামনে তুলে ধরলেন। ঋত্বিককে কোট করে তাই আমাদের বলতে হয়, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে পারেন। এবং আর কোন কোন বিষয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগতে পারে সে বিষয়েও মন্তব্য করতে